তাচ্ছিল্য হেসে বিছানার দিকে তার হাত তাক করে বসার আহ্বান জানালো সে। মেশকাতের চাহনি ও মুখশ্রী আগের ন্যায় পোক্ত। ফারিনের তাচ্ছিল্য হাসি দেখে জেদি স্বরে জানালো, আমার বিয়ে করা তোমার প্ল্যান ছিল? তেতে উঠে ফারিন দাঁতে দাঁত পিষে বলল, আপনাদের মতো বড়লোক বাপের নিকৃষ্টতম চরিত্রের অধিকারী পুরুষ জাত আমরা নারী তা নই। সে সব প্ল্যান মোতাবেক করব। আল্লাহ আমায় সহজ পথ দেখিয়ে দিয়েছে আপনাকে শিক্ষা দেওয়ার, আমি সেটা অবলম্বন করেছি। সাফ সাফ বলো। মেশকাতের কণ্ঠে বিক্ষিপ্ত রাগ এবার। আপনার মামার কথা নিশ্চয়ই মনে আছে? তার ছোট মেয়ের শ্বশুর বাড়ি আমাদের বাড়ির কাছে। প্রতিবেশী হিসেবে তিনি একদিন আমায় দেখতে আপনার আব্বু নিকট প্রস্তাব দেয়। এরপর তো আপনি সবটাই জানেন। কেন বিয়ের আগে আপনি আমায় দেখেননি? দেখেছি ছবিতে একবার। শিট, ইওর মিস্টেক। ফারিন ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। মেশকাত রাগী নিঃশ্বাস ত্যাগ করল। সেদিন যদি মায়ের সাথে মেয়ে দেখতে যেত তবে আজ এই অনাকাঙ্ক্ষিত দিনের মুখদর্শন করতে হতো না। ফারিন নির্লিপ্ত কণ্ঠে শোধালো, আমি আপনার ছবি দেখেই চিনে ফেলি বিয়েতে মত দিয়েছি, কারণ আপনার জীবনটা নষ্ট করবো বলে। জাস্ট রিভেঞ্জের জন্য বিয়ে? মেশকাত দমে গেল। অবিশ্বাস্য দৃষ্টি ফেলে ম্লান হেসে জানতে চাইল, হ্যাঁ, আপনারা আমার এবং রাহার জীবন নষ্ট করেছেন। হাতের কাছে পেয়ে কিভাবে ছেড়ে দিব? রাগান্বিত গলায় কথাগুলো বলল। মেশকাত করুণ চোখে তাকিয়ে অতি নরম স্বরে শোধায়, কি যো তুমি আমার কাছ থেকে? ডিভোর্স। শুধু ডিভোর্স? হ্যাঁ, বাড়ির সবাই যখন জানতে চাইবে নতুন বউ কেন ডিভোর্স চাইছে, তখন টেনে আপনার মুখোশ খুলে তুলে ধরবো সবার সামনে। আপনারা সকলে মিলিত হয়ে রাহার জীবন নষ্ট করেছেন। সেই দিনের পর রাহাকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কিচ্ছুটি জানি না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ হয় বিয়ের ফলে। আপনারা সেটা ছেলে খেলা মনে করে প্রতিশোধের স্প্রিয়ায় ধ্বংস করেছেন। আমার জীবন নষ্ট হবে হোক, আমি এই ব্যাপারী বংশে কালি লাগাবই। তুমি সত্যিই তাহলে সব জেনে শুনিয়ে আমায় বিয়ে করেছো? স্বাভাবিকভাবে বলল, জি মেশকাত ব্যাপারী, আপনাদের বংশে ডিভোর্সের নাম নিশানা নেই। আমি সেই প্রথম নিশানা তৈরি করব, যাতে আপনাদের বংশে পরবর্তী অংশগুলো এটা দেখে ডিভোর্সের রেকর্ড করতে পারে। মেশকাত রীতিমতো ঘামছে ফারিনের কথা শুনে, তবে ভয়ের কারণে নয়, নিজের বংশ পরম্পরার কথা ভেবে। তাদের বংশে দুটি বিয়ে করার অনুমতি থাকলেও ডিভোর্সের অনুমতি নেই। এটা তাদের বংশ পরিচয়ে আঘাত আনবে দেখে যুগ যুগান্তর ধরে বাপ দাদার রীতি মেনে এসেছে এবং ভবিষ্যতেও চলবে। মেশকাত ফারিনের কাছে নত হতে পারছে না, তার সম্মানে লাগছে, আবার ডিভোর্সের অনুমতিও দিতে পারছে না। ফারিন মুখ ঘুরিয়ে বিছানার উপরে সাজানো ফুলগুলো রাগের বশে টেনে টুনে ছিঁড়ে ফেলল। মেশকাত একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয়। আপাতত এই বিষয়ে কোনো কথা না বলাই ঠিক হবে। সকালে ফারিনের মাথা ঠান্ডা হলে তবে এই প্রসঙ্গ তুলবে। শেরওয়ানি খোলার সময় পকেটে আংটির বক্সটি দেখতে পেয়ে মন ছোট হয়ে যায় তার। ভেবেছিল এই আংটি বদলের পর দাম্পত্য জীবনের সূচনা হবে। নৈশব্দেই নিঃশ্বাস ফেলল। ফারিন ফুলগুলো টেনে টুনে সব ফ্লোরে ফেলছে। কিছু ফুল মেশকাতের পায়ে এবং গায়ে এসে ছুঁয়ে দিচ্ছে। পেছনে ফিরে ফারিনের রক্তিম আদল দেখছে কিভাবে জোর খাটিয়ে ফুলগুলো ছিঁড়ছে, কত যত্ন করে সেগুলো সাজিয়েছিল তার পরিবার পরিজন। বুক ভরে নিঃশ্বাস নেয় মেশকাত। তার ভাগ্যচক্র কোথায় এসে ঠেকল। সকাল সকাল রায়ানের হোয়াটসঅ্যাপে টেক্সট পেয়ে চোখ কচলিয়ে উঠে বসল মেশকাত। দৃষ্টি সরিয়ে বিছানায় তাকালো। গায়ে কম্বল মুড়িয়ে মুখশ্রী বাহিরে রেখে এলোমেলো খোলা চুল নিয়ে ঘুমে কাতর ফারিন। রাতে ফুল ছিঁড়ে পরিষ্কার করে বিছানা কিচ্ছুটি না বলে একাকী বিছানা দখল করে শুয়ে থাকে। ফ্লোরের ফুলগুলো একটি শপিং ব্যাগে পুড়ে রাখে সে। সকালে এভাবে এলোমেলো ফুলগুলো মেঝেতে দেখলে যে কেউ সন্দেহ করবে। আলমারি থেকে একটি কম্বল বের করে সোফায় তাকে রাত্রি যাপন করতে হয়। কি স্নিগ্ধ আদল এখন তার! কে বলবে এই মেয়ে কালকে তেতে মেতে ঝামেলা করেছে। সরু শ্বাস ফেলে ফোনের স্ক্রিনে নজর ফেলে। ভিডিওটি চালু করে একটি মেয়ে ও ছেলের গিটার বাজানো খালি গলায় গান গাওয়া সম্পূর্ণ শোনে। এরপর রায়ানকে টেক্সট দেয়। সুন্দর গান। সেকেন্ড কয়েক পর রায়ানের রিপ্লাই আসলো, মেয়েটা রাহামণি।
টেক্সটটি দেখতেই চোখ কেন চড়ক গাছ মেশকাতে। দ্রুত বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে রায়ানকে কল ব্যাক করলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, রাহা তুই শিওর? ইয়েস। আত্মবিশ্বাসী স্বরে বলল, আমাদের জীবনে ওদের এন্ট্রি হলো কেন? ডোন্ট নো। ইউ নো ফারিনের সাথে আমার বিয়ে হয়েছে। হোয়াট? এবার রায়ানের কণ্ঠে উদ্বিগ্নতার ছাঁচ। আমি বাসর ঘরে এসে বুঝতে পারলাম যখন ও নিজের পরিচয় দিয়েছে। মানে তুই আগে জানতি না এটা ফারিন? না, 5 বছর আগে চেহারা ভাই, কার মনে থাকে তেমন? আরও ছিল মেকআপ করা গাল, কিভাবে চিনবো আমি তাকে? বিয়ে পড়ানোর সময় নামও খেয়ালে আসেনি? আয়াত নাম বলেছে, পুরো নাম ফারিন আয়াত। শিট। বলেই চোখ জোড়া বন্ধ করে ফেলল। ভাই ও আমার বংশে ধ্বংস করতে এসেছে, সঙ্গে আবার জীবনও। অসহায় স্বরে কথাগুলো বলল, কি করবে? ডিভোর্স দিবে আমায়। তুইও দিয়ে দে ডিভোর্স। মেশকাত চিবিয়ে চিবিয়ে ধীর কণ্ঠে বলল, আরে আমাদের বংশের ডিভোর্স হয় না, ভুলে গেলি তুই? হয় না, এখন হবে। স্বাভাবিকভাবে বলল রায়ান। তুই তোকে কার সাথে কথা বলছেন? পেছন থেকে ফারিনের উৎকণ্ঠিত আওয়াজ শুনে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো মেশকাত। ফারিন প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ঘুমন্ত এলোমেলো চুলে অদ্ভুত এক সৌন্দর্যের আভা ছড়াচ্ছে যেন ফারিনের মুখশ্রী থেকে। মেশকাত নজর সরিয়ে নিয়ে মিনমিন স্বরে বলল, তোমার জানতে হবে। ইচ্ছেও নেই, দরজা খুলে দিন। আপনার পরিবারের লোকজন এসে নক করছে। আদেশ সুরে বলে ভেতরে চলে এলো ফারিন। কল কেটে মিশকাত ভেতরে এলো। দরজায় তখনও বড় ভাবি একাধারে করাঘাত করছিল। মিশকাত দ্রুত রুমে এসেই ফারিনের সামনে দাঁড়িয়ে সরস কণ্ঠে শুধালো, রাতে যা হয়েছে হয়ে গেছে, আপাতত আজকের রিসেপশনটাই তুমি কোনো ঝামেলা করো না। তাহলে কি কাল পরশু করব? এক ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, আপাতত অফ করো সব, পরে তুমি যা করার করো, আমার পরিবারের সাথে খারাপ আচরণ করো না। অনুরোধ স্বরে বলল মিশকাত। ফারিন মুখ ঘুরিয়ে নিয়ে নিচু স্বরে বলল, দরজা খুলে দিন। মিশকাত সেকেন্ড কয়েক ফারিনের পানে চেয়ে রইল। কোনো উত্তর না পেয়ে মিথ্যে ভরসা নিয়ে মনে দরজা খুলে দিল। বড় ভাবি মোহিনী সহ মেশকাতের ছোট বোন মাইশা কাজিনরা ভেতরে প্রবেশ করল। মোহিনী দুজনকে আপাদমস্তক মেপে হেসে বলল, এত লেট করলে যে দেব? এ কি, ফুলগুলো সব এক রাতেই ছিঁড়ে ফেলে? অবাক হয়ে জানতে চাইল। ফারিন মাথায় ওড়না টেনে দৃষ্টি নিচু করে রাখল। মেশকাত ফারিনের পানে চেয়ে এরূপ ভেজা বিড়ালের ন্যায় আদল দেখে রাগে মুখ ঘুরিয়ে নিল। ভাবির প্রশ্নের সম্মুখীন এখন তাকেই হতে হবে। মেশকাত আমতা আমতা ভাব কাটিয়ে বলল, ফুলে আমায় সমস্যা ছিল, এই জন্য সব ছিঁড়ে ফেলেছি। তোমার নাকি কাজের সমস্যা হচ্ছিল? বলেই মুখ টিপে হাসলেন তিনি। ছোট বোনদের সামনে লজ্জাকর কথন শুনে মেশকাত চেঁচিয়ে উঠল, বিরক্ত করো না ভাবি, ফারিনকে নিয়ে নিচে যাও। ফারিনকে ও নতুন নামও ঠিক করা হয়েছে বুঝি বউয়ের? ঠেস দিয়ে বলল মাইশা। ফারিন আয়াত ওর নাম, যে যেটা বলে শান্তি পাবে ডাকিস, কেউ নিষেধ ধাক্কা আরোপ করিনি। ভারী গলায় বলে, তুমি শান্তি পাচ্ছ তো ভাইয়া? বলেই ফের হেসে ফেলে। মেশকাত রাগান্বিত নজরে তাকালে মাইশা চুপ হয়ে গেল। আচ্ছা তুমি নিচে যাও, আমরা এখানেই আছি দেবর। মিশকাত ভাবির কথায় টাওয়ালো কিছু জামা কাপড় নিয়ে মায়ের ঘরে এলো ফ্রেশ হওয়ার জন্য। মোহিনী ফারিনকে বিছানায় বসিয়ে বলল, নতুন বউ তুমি, শাড়ি পরতে হবে, ফ্রেশ হয়ে এসো, জলদি শাড়ি পরিয়ে দিচ্ছি তোমায়। ফারিন কোমল স্বরে বলল, জি, আপনারা বসুন। মাথায় ফোন বারবার ঠেকিয়ে রাহার কথা ভাবছে ফারিনের কথা। কাল রাতে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ মিলিয়ন ভিউজ প্রাপ্ত কক্সবাজারের এই ভিডিওটি নজরে আসলো। ওপেন করার পর রাহার আদল দেখেই রায়ান চিনে ফেলে। চোখে পড়ে পরিচিত সেই মুখশ্রী। একটি ছেলের সঙ্গে গলা মিলিয়ে গান গাইছে বেশ সুন্দর করে। সাইদ নামের এক আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। সেই আইডিতে ছেলেটির ছবি ব্যতীত রাহার কোনো আইডি সে খুঁজে পায়নি। কেবল ভিডিওটি ছাড়া রাহাকে পাওয়ার সম্ভাবনা 10%। নির্ঘুম কাটিয়েছে রাত। সকালে মেশকাতকে ভিডিওটি পাঠিয়েছিল। মেশকাতের বলা আরেকটি সংবাদ তাকে আরও ভাবিয়ে তুলছে। ফারিনের উদ্দেশ্য সম্পর্কে জেনে ক্ষিপ্র হচ্ছে মনে মনে। রিসিপশনের পর ফারিনের সঙ্গে রাহার বিষয়ে কথা বলবে তা ভেবে নেয়। আপাতত তাকে ফ্রেশ হতে হবে। চোখে এখনো ঘুমের খ পর্যন্ত উধাও।
গরম পানিতে গোসল করবে ভেবে শাওয়ার নিতে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। রাহার চেঁচামেচিতে ভড়কে যায় তারা তিনজন। আরান শান্ত হতে বললে বিক্ষিপ্ত রাগ নিয়ে কথা শোনাচ্ছে তাকেও। মূলত ভুল ছিল সাইদের, কেননা কাল সে আরান এবং রাহার গানটি ফেসবুকে আপলোড করেছে অনুমতি ব্যতীত। এজন্য তন্নিও ক্ষেপে আছে সাইদের ওপর। ন্যূনতম বোধ নেই, অনুমতি ছাড়া কিভাবে আপনি ভিডিও আপলোড দিয়েছেন? এতে আমার কত ক্ষতি হতে পারে আপনার ধারণা নেই সাইদ ভাইয়া। ঝাঁঝালো কণ্ঠে শুধালো রাহা। আমায় অন্তত জানাতে পারতে। কেন করলে এটা সাইদ? তন্নি খেকিয়ে প্রশ্ন করলো সাইদকে। সাইদ অপরাধবোধ স্বীকার করে কোমল গলায় শোধালো। আমি বুঝতে পারিনি এতে রাহা এত ক্ষুব্ধ হবে। আই এম সরি রাহা, ডিলিট করে দিচ্ছি। যা হবার তা হয়েই গেছে, এখন ডিউটি করে কি হবে? দাঁতে দাঁত পিষে বলল রাহা। শান্ত হবন, সাইদ বুঝতে পারেনি, ভুলক্রমে ছেড়ে দিয়েছে। তন্নি রাহাকে শান্ত করার চেষ্টায় আছে। রাহা রাগান্বিত হয়ে জোরে দরজা খুলে প্রস্থান করো। আরান পিছু যেতে নিলে তন্নির ডাকে থেমে যায়। দাঁড়া, কথা আছে। আবার রাগের মাথায় কিছু না করে বসে, আপু যেতে দাও, যেতে দেয়। বললাম না কথা আছে। কিছু করব না, বস এখানে। আরান তন্নির আদেশ অনুসরণ করে আবার বের হলো না, মুখ মরিন করে দাঁড়ালো। তন্নি সাইদের পাশে বসে ভারী নিঃশ্বাস ফেলে বলল, কিছু মানুষের জীবন ভয়ঙ্কর অতীত থাকে, যার প্রভাব অতীত নষ্ট করে দেয়। সামনে এগোতে গেলে পিছু পা হয় বহুবার। রাহা সেই কিছু মানুষের মধ্যে একজন। তবে রাহা খুব শক্তপোক্ত মেয়ে, যার কারণে অতীত প্রভাব ফেলেও দূরে ঠেলে এতদূর আসতে পেরেছে। শুধু ত্যাগ করেছে নিজের জন্মস্থান ঢাকা। অনুমতি ব্যতীত আমি বলতে পারবো না রাহার অতীত সম্পর্কে। শুধু এটুকু বলবো, এই ভিডিওর কারণে রাহার ক্ষতিগ্রস্ত হতে পারে। আরান উৎসুক হয়ে কথাগুলো শুনছিল। তার মনে খুঁতখুত কি সেই ভয়ঙ্কর অতীত, যা এখনো লতাপাতার ন্যায় রাহাকে এখনো জাপটে ধরে ডালাপালা ছড়াচ্ছে। তাকে জানতে হবে। সাইদ অনুশোচনা বোধ নিয়ে নিচু স্বরে বলল, আমি ভুল করে ফেলেছি তন্নি, রাহা কি আমায় ক্ষমা করবে? তুই না জেনে করছিস, জানি ভুল, সব ঠিক হয়ে যাবে। চাই চিন্তা করো না। আশ্বাস দিল তন্নি। আরান জায়গা ছাড়লো। এবার রাহা সমুদ্রের পানির ছোট ঢেউয়ের কাছে ঘেঁষে বাড়ির ওপর হাঁটু গেড়ে বসে আছে। আরান রাহাকে দূর থেকে দেখে সামনে এগোয় না, একাকী বসার জন্য সেখানেই স্লিপিং চেয়ারে বসল। রাহার অতীত নিয়ে এখন তার হৃদয়ে প্রশ্ন, যার উত্তর কেবল রাহার থেকেই পেতে পারে। জুম্মার দিন নামাজ আদায় করে বাড়িতে এসে সবাই খাবার খেতে বসে। মেশকাত ও ফারিনকে একসাথে বসিয়েছে পাশাপাশি ডাইনিং টেবিলে। ফারিন সকলের সামনে দৃষ্টি কিছুটা নত করে বসে অল্প স্বল্প খাবার খাচ্ছিল। মেশকাত আগেই বলেছে কোনো প্রকার সিন ক্রিয়েট যেন না করে, খুব করে অনুরোধ করেছে। প্রত্যুত্তরে ফারিন কিছু বলেনি। অর্ধ খাবার প্লেটে রেখেই ফারিন উঠে চলে যায় রুমে। সবাই বিষয়টি কিছুটা বাঁকা চোখে দেখে। মেশকাত বিষয়টি আয়ত্তে আনতে মোহিনীর উদ্দেশ্যে বলল, ভাবি মাথা ব্যথার মেডিসিন আছে তোমার কাছে? হ্যাঁ আছে। ফারিনের মাথা ধরেছে, মেডিসিন পাঠাও রুমে, এজন্য খাবারও খেতে পারেনি। আচ্ছা, আমি দিয়ে আসছি। মেশকাত কিছু বলল না। সবাই এবার বিষয়টি স্বাভাবিকভাবে নেয়। বাড়িতে এখনও মেহমান, রিসিপশনের পর কাছের আত্মীয়রা বাদে বাকিরা রাতেই চলে যাবে। মোহিনী যখন রুম থেকে বেরিয়ে আসে ততক্ষণে মেশকাত এসে উপস্থিত হয়। মেশকাত ভয় পাচ্ছিল মোহিনীকে আবার কি বলেছে ফারিন। মিথ্যে কথা বলে তখনকার বিষয়টি স্বাভাবিক করতে চেয়েছিল। ফারিন সত্যি বলে দিয়েছে কি না কে জানে। মোহিনী মেশকাতের পেটে আলতো গুঁতো দিয়ে বলে, মাথা নয়, পেটে ব্যথা করছে। এত দূর তো ভুলে যাও কিভাবে? ফারিন স্বীকার করলেও কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে। এই মেয়েটার মস্তিষ্কে ঘোর পেঁচের অভাব নেই। মেশকাত ভাবনা ফেলে মৃদু হেসে বলে, সবার সামনে কি আর ওইটা বলা যায়? এজন্য বলেছি মাথা ব্যথার কথা, এক ব্যথার ওষুধ দিলেই হলো। হবে না পাগল, ও লাগবে না বলেছে। যাও, খেয়াল রাখো ওর। আমি আসবই একটু পর।
ফারিনকে পার্লারে যেতে হবে। আচ্ছা। বলে মিশকাত ভেতরে এলো। দরজা লাগিয়ে কাঠিন্য স্বরে ফারিনের উদ্দেশ্যে বলল, মাথা ব্যথায় না হয় মেনে নিতে, পেটে ব্যথার কথা বলতে গেলে কেন? আর ওইভাবে না বলে চলে এলে কেন? আপনাকে জিজ্ঞেস করেই আমার নিশ্চয়ই কিছু বলতে এবং করতে হবে না? তেরা ভাবে বলল ফারিন। হ্যাঁ, সব করতে হবে। খেপে বলল, আপনাকে আমি স্বামী হিসেবেই গ্রহণ করিনি। যাকে ডিভোর্স দেব 2 দিন পর, তার কথা শুনতে আমি বাধ্য নই। ফারিন, লিমিট ক্রস করো না। আপনি করবেন না, নয়তো রিসেপশনের আগেই কোর্টে যাব। মেহমান কিন্তু এখনো রয়েছে আপনাদের বাড়িতে। গলা উঁচু করে আঙুল তাক করে কথাগুলো বলল ফারিন। দাঁতে দাঁত পিষে রেখে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে ফারিনের পানে। নিজেকে এই মুহূর্তে ছুরিধারা আঘাত করে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করছে তীব্র রাগে। দ্রুত প্রস্থান করল সে। ফারিন আঁখি বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিল। বিছানায় বসে নিজেকে ধাতস্থ করতে লাগলো। মিশকাতের সঙ্গে এই যুদ্ধে তাকে বিজয়ী হতেই হবে। তাদের বোঝাতে হবে মেয়েরা সস্তা নয়, তাদের আত্মসম্মান বোধ রয়েছে, সেটা পুরুষরা চাইলেই নষ্ট করতে পারে না। সেই অধিকার নেই তাদের। বিকেলের আগে মোহিনী ফারিনকে নিয়ে পার্লারে এলো। ফারিনের মতে সিম্পল ভাবে বউ সেজেছে, এজন্য তেমন দেরি হয়নি। যার জন্য বউ সাজবে তাকে মন থেকে মেনে নেয়নি, নিবেও না। তাহলে সেজে কি হবে? তবে মোহিনীর মুখের উপর না করতে পারেনি, এজন্য আসতে হলো পার্লারে। 8টার দিকে পৌঁছে যায় সেন্টারে। মেরুন রঙের পাথরের কারুকার্যময় লেহেঙ্গার সঙ্গে মোহিনীও কিছুটা ম্যাচিং করে পড়েছে লেহেঙ্গা। অবশ্য এটি তাকে মিশকাত উপহার দিয়েছে। মিশকাতের শার্টের রং ছিল মেরুন। দূর থেকে সেটা লক্ষ্য করে ফারিন। রাগের শরীরে যেন আগুন জ্বলছে দেখে তার। মুখ ফুটে কিচ্ছুটি বলল না। মিশকাত ফারিনের পানে তাকিয়েছিল বহুবার। নিঃসন্দেহে বলতে হবে ফারিন বেশ রূপবতী নারীদের মধ্যে একজন। 5 বছর অতিবাহিত হয়েছে। আগের তুলনায় এখন আরো সুন্দরী হয়েছে। চেহারা উন্নত হয়েছে, তাকে বারংবার লক্ষ্য ভেদ করা সেটি ফারিনও অনুভব করছে। অস্বস্তি লাগছে তার ভীষণ। রাত হয়েছে। ঘড়িতে 8:35। রাহা বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের মৃদু গর্জন শুনছে। মন ভীষণ খারাপ তাই। সাইদ ক্ষমা চেয়েছে তার নিকট। রাহা নিজেও অতিরিক্ত চিল্লাপাল্লার জন্য ক্ষমা চেয়েছে সাইদের কাছে। দুপুরে অল্প স্বল্প খাবার খেয়েছিল, সন্ধ্যার আগে এখানে এসে দাঁড়িয়েছিল, এখন অবধি সেখানেই রয়েছে। তন্নি ঘুরতে যাবার কথা বললে রাহা নিষেধ করে দেয়। মনে তার অস্থির অনুভব হচ্ছে। 5 বছর আগের ঘটনার জন্য হীনমন্যতায় ভুগছে। কিছুতেই মন শান্ত স্থির হবার উপায়ন্তর নেই। আঁখি পল্লব বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নেয়। তৎক্ষণাৎ পাশাপাশি এসে দাঁড়ালো আরান। তার উপস্থিতি টের পেয়ে নিজেকে ধাতস্থ করে। নিজের মনোকষ্ট কাউকে বোঝাতে চায় না। আরান গায়ে চাদর জড়িয়ে দেয়। রাহা এক নজর আরানের পানে চেয়ে চাদর গায়ে জড়িয়ে নিল ঠিকভাবে। ফের আগের ন্যায় দৃষ্টি ফেলল। সেকেন্ড কয়েক নীরবতা বিরাজ করলো তাদের মাঝে। তারপর হঠাৎ রাহা নিরবচ্ছিন্ন করে কোমল গলায় শোধালো, সরি। আল্লাহ, তুমি সত্যি বলছো আমায়? আশ্চর্যজনক কণ্ঠে শোধালো আরান। রাহা বিরক্তিতে সরু নিঃশ্বাস টেনে বলল, পাপ করে ফেললাম মনে হচ্ছে। সব স্বভাবের কাজ করছো। চলো ঘুরতে যাই। ইচ্ছে নেই। আশা রাখো, মন ভালো করে দেব। শুধু আমরা দুজন যাব। প্রতি উত্তরে চুপ থেকে ফের নিঃশ্বাস টানলো রাহা। আরান ফের জোর গলায় বলল, আজকের রাত আমায় দাও না, দেখো না, এক চান্সে মন ভালো করে দিব মহারানী। কোনো কিছু নিয়ে জোর করবি না, তাহলে বল। ওকে। রাহা যাবার জন্য রাজি হয়ে গেল। শুক্রবার ছিল বিধায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে কাপলদের জন্য। সেটা সমুদ্রের কাছাকাছি একটি এরিয়ায়। রাহাকে নিয়ে সেখানে এলো আরান। আগে থেকেই তন্নি ও সাইদ সেখানে ছিল। কাপলদের বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে উপহারও পাওয়া যাবে সেখানে। তন্নি ও সাইদের মতো আরও অনেকেই অংশগ্রহণ করেছে খেলায়। আরান রাহাকে পাশে বসিয়ে খেলা উপভোগ করছে। আধা ঘন্টা বাদে খেলা শেষ হয়। তন্নি ও সাইদ একটি খেলায় দ্বিতীয় স্থান অর্জন করে।
সেখানে 3টি খেলা হয়েছিল। রাহা খুব এনজয় করেছে। এখন তার মন মানসিকতা আগের তুলনায় কিছুটা সুস্থ। খেলা শেষ হবার পর লাইট অফ করে রোমান্টিক গান বাজানো হয়। একে অপরের হাত ধরে নাচছে জোড়া শালিকগুলো। রাহা এখন বিরক্ত অনুভব করছে, এই জন্য উঠে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে একাকী হাঁটছে। সেখানে মানুষজনের আনাগোনা তেমন ছিল না। আরান পিছু পিছু দৌড়ে এলো, জিজ্ঞেস করলো, চলে এলে কেন? ভালো লাগছে না। দাঁড়াও। আরান রাহার মুখোমুখি দাঁড়িয়ে বলল। রাহা থেমে তাকালো। আরান পকেট থেকে একটি গোলাপ বের করে রাহার কানে গুজে দিল। রাহা ডান হাত এগিয়ে উঁচু করে ধরো, কোমলভাবে বলল, এই সমুদ্রের গভীরতার ন্যায় আমি তোমাকে ভীষণ গভীরভাবে ভালোবাসি। কথাটা সম্পূর্ণ করে আলতোভাবে চুমু দেয় হাতে। তীব্র রাগে সেই হাত ছাড়িয়ে নিয়ে সজোরে আরানের গালে থাপ্পড় বসালো রাহা। সমুদ্রের ঢেউ যেন আছড়ে পড়ে স্থির হয়ে গেল রাহার থাপ্পড়ের শব্দে। নিমিষেই আরানের হৃদয় ভেঙে টুকরো হয়ে মাটিতে যেন গড়াগড়ি খাচ্ছে। আরানের ঘাড় যেভাবে কাত হয়ে আছে সেভাবেই রয়েছে। রাহা আঙুল উঁচু করে কাট কাট কণ্ঠে শোধালো, বয়সে ছোট হয়ে কোন সাহসে আমার ভালোবাসার কথা বলিস? লজ্জা করে না তোর? তোর মা বাবা নিশ্চয়ই এমন শিক্ষা দেয়নি, তবে কেন তাদের ছোট করছিস আমার কাছে? আজ এখন এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, আর কখনো আমার সামনে আসবি না। আসবো। বলেই আরান রক্তিম চোখে তাকালো, কাঠিন্য গলায় জানালো, মা বাবাকে নিয়েই তোমার সামনে আসব। নিজেকে যোগ্য প্রমাণ করে তোমায় আমার করব, প্রমিস। দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছে আরান। রাহা দমে গিয়ে আরানের উগ্র মেজাজি হয়ে যাবার দৃষ্টিতে তাকিয়ে আছে। আরানকে চর দেওয়া সেই হাতের মুঠোয় ওড়না চেপে ধরল। আরানকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছে শুধুমাত্র তার ভালো কেরিয়ারের জন্য। সে আরানকে চায় না, কখনো চাইবেও না। এই জন্য শুধু শুধু তার জীবনে রেখে ধ্বংস করতে চায় না তাকে। রাহা নিজের ভেতর অনুতপ্ত অনুভব করছে চর দিয়ে। কান থেকে গোলাপ হাতে এনে এক দৃষ্টিতে করুণ চোখে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলছে, সরি আরন। নিজের চোখের সামনে রাহার জীবন ধ্বংসকারীকে দেখে ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসতে থাকে ফারিন। আত্মীয়দের জন্য নিজেকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রেখে বসে আছে। রায়ান, মিশকাত ও জনি একত্রে বাহিরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে রায়ান ফারিনের অপর পাশের সোফায় বসল। সামনের দিকে দৃষ্টি রেখে কৃত্রিম হেসে বলল, কেমন আছো ফারিন? 5 বছর পর দেখা। ভাবতে পারেননি তাই না? একদম। খুব স্বাভাবিকভাবে বলল রায়ান। তাহলে এখন ভাবার সময় দিচ্ছি আপনাদের। ভেবে দেখুন আপনার বন্ধুর সাথে কি কি হতে চলেছে। মিথ্যে হাসি ফুটিয়ে বলল ফারিন। রায়ান বুড়ো আঙুল ধরা কপাল চুলকিয়ে ভাবলেশীন গলায় শোধালো, কাল ফেসবুকে এক ভিডিওতে রাহাকে দেখতে পেলাম, সম্ভবত কক্সবাজারে আছে। 5 বছর আগের বিয়ে করা বউকে এখন মনে হচ্ছে আমার বাড়িতে তুলতে হবে। এই বিয়ে মানি না। তুমি না মানার কে? তাচ্ছিল্য হেসে বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। তোমার থেকে ইন্সপায়ার। আমি ধ্বংসযোগ্য চালাবই আপনার বন্ধুর জীবনে। রায়ান উঠে দাঁড়িয়ে কোটের বোতাম লাগিয়ে দৃঢ় গলায় বলল, কংগ্রাচুলেশনস বলো আমাকে, কজ আমি তোমার পথ অনুসরণ করে চলবো রাহাকে নিয়ে। ভুলে যেও রাহা তোমার বান্ধবী হলেও মেশকাত আমার বন্ধু। বলেই জায়গা ছাড়লো। ফারিন রাগে রায়ানের যাওয়ার পানে তাকিয়ে সোফা ঘামছে ধরছে। উত্তেজিত হয়ে পড়েছে সে। রাহাকে জীবনে এনে ফের তার জীবন নষ্ট করার চিন্তা ভাবনা নিয়েছে রায়ান। এটা ভেবে নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না ফারিন। রিসেপশন শেষে মেশকাতকে ফারিনের বাড়িতে আসতে হয় শহীদনগর। 5 বছর আগে যেই স্থানে অচেনা মেয়েকে রেখে গিয়েছিল, কে বা জানতো সময়ের ব্যবধানে আজকে তাকেই এই এলাকার পরিচিত জামাই হিসেবে স্বীকৃতি পাবে। ফারিন তার বোনদের নিষেধ করেছিল রুম যেন না সাজানো হয়, তবুও রুমে প্রবেশ করার পূর্বে ফুলের গন্ধ পেয়েই বুঝে ফেলে সাজানো হয়েছে। রেগে মেগে দরজায় নক করে ভেতরে বোন সহ কাজিনদের উপস্থিতি টের পায়, যারা দুলাভাইয়ের থেকে টাকা নেবার বাহানা ধরে দরজা লক করে রেখেছে। মিশকাতকে তখন ড্রয়িং রুমের সোফায় জামাই আদর করে বসতে দেওয়া হয়েছে।
সামনে রয়েছে বিভিন্ন রকমের পিঠা। তাকে খেতে বলছে ফারিনের নানি দাদিরা। ফারিনের ছোট বোন দরজা খুলে দিলেই রেগে মেগে হুড়মুড়িয়ে প্রবেশ করে সে। ফারাকে শাসিয়ে বলল, নিষেধ করার পরেও কেন বাসর সাজিয়েছিস? কার অনুমতি নিয়ে? তাতে কি হয়েছে আপু, এটা তো নিয়ম। স্বাভাবিকভাবে জবাব দিল ফারা। ফালতু নিয়মের অজুহাত দিচ্ছিস, যেটা আমি মানি না, মানতে চাইও না। টাকা লাগবে তোদের, তাই না? কত লাগবে বল, আমি দিচ্ছি। বলেই তার হাতে থাকা পার্স ব্যাগগুলো থেকে 1000 টাকার 5টি নোট বের করে হাতে তুলে দেয়। হঠাৎ এভাবে ফারিনকে তাদের ওপর গর্জে উঠতে দেখে ফারা সহ বাকিরাও ভড়কেছে। তার আচরণ এত কঠিন কেন বুঝতে পারছে না কেউ। ফারার চোখ ছলছল করে ওঠে, কান্নারত কণ্ঠে বলল, ভুল হয়েছে, টাকা লাগবে না আপু, আমি সব ফুল খুলে দিচ্ছি। জলদি, একটা ফুলও যেন এই রুমে না থাকে। এটা বলতে বলতে জামা নিয়ে বেরিয়ে পাশের রুমে প্রবেশ করলো। ফারা মনক্ষুণ্ণ করে কাজিনদের নিয়ে ফুলগুলো খুলতে লাগলো। বাহিরে বসে বসেই সবই মেশকাত শুনছিল, তবে এটা সবাইকে বুঝতে দেয়নি তার উপর রাগের তেজ শেষে বোনের উপর বর্ষণ করলো ফারি। এটা ভেবে তার রাগ অনুভব হলেও সে শান্ত থাকার চেষ্টা করে। ফারিন ড্রেস পাল্টে সালোয়ার কামিজ পরে মেকআপ তুলে বেরিয়ে এলো। তার নানি তাকে ডাক দিলে সে কাজের ব্যস্ততা দেখিয়ে চলে গেল। তাকে কড়াভাবে ইগনোর করেছে তা বুঝতে পেরে নিজেকে এবারও দমিয়ে রাখছে মেশকাত। রায়ানের শাসানোতে তেমন কাজে দেয়নি, ঘাড়ের রগ এখনও তেরা রয়েছে তা সে বুঝতে পারে। আরানকে চলে এলো? কি বলছিস তুই? আরানকে কথা বল রাহা। খেকিয়ে জানতে চাইল তন্নি। পাশে দাঁড়ানো সাইদ তার ফোনে একটি টেক্সট করে আরান কক্সবাজার ছেড়েছে। এটা তন্নি জানতে পেরে হোটেলে এসে জেরা করছে পুলিশদের মতো। রাহা শান্তশিষ্ট ভাবেই বসেছিল, তার মধ্যে এখন আর অনুতপ্তের ছিঁড়ে ফোটাও দেখা যাচ্ছে না। তন্নি ফের গর্জে ওঠে, রাহা, আমি জানতে চেয়েছি। আমি চলে যেতে বলেছি। শূন্যে তাকিয়ে শান্ত গলায় বলল রাহা। কেন? ও আমাকে প্রপোজ করেছে, থাপ্পড় দিয়েছি আমি, তারপর চিরতরে চলে যেতে বলেছি। আমি কাল সকালে চলে যাচ্ছি। পস্তাবি তুই একদিন। সেই সময় আসুক। আসবে। বলেই প্রস্থান করল তন্নি। সাইদও পিছু পিছু বেরিয়ে এলো। রাহা দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথা রাখল। তার চোখে রাজ্যের ঘুম এসে যেন ধরা দিল। নিদ্রায় কাবু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। রাত 1টার দিকেই মেশকাত রুমে এলো। অবশ্য তাকে নিয়ে এসেছে ফারিনের নানি। ভেতরে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। এখন সম্পূর্ণ রুম ফুলে মুক্ত। ফারিন কোনো প্রকার কথা না বলে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাঝারি সোফায় ভরপুর কাপড় চোপড় যেন সদ্য নামিয়ে রাখা হয়েছে সেগুলো। মেশকাত কোথায় ঘুমাবে বুঝে উঠতে পারছে না, তবে আজ সে ছেড়ে দেবে না। গায়ের কোট সোফার পাশে রেখে ফারিনকে সজোরে ধাক্কা দিয়ে বিছানার অপর পাশে গড়িয়ে ফেলে। তারপর সে সেখানেই চিত হয়ে শুয়ে পড়ে। এহেন কাণ্ডে ধরফরিয়ে উঠে বসে ফারিন। সেকেন্ড কয়েক বুঝতে সময় নেয়, এরপর চেঁচিয়ে উঠল, এটা কি হলো? বিছানায় কেন ঘুমিয়েছেন? মেশকাত ঘাড় ঘুরিয়ে তাকালো, ভারী গলায় বলল, ঘুমাবো এই জন্য। নিচে ঘুমান। আঙুল ধারা ইশারা করে বলল ফারিন। মেশকাত উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। পরনে তার এখনো মেরুন রঙের শার্ট আর প্যান্ট। রাগে আরো ভ্রু কুচকে ফেলল ফারিন। বারবার একইভাবে নিচে নামতে বলছে, তোয়াক্কা করল না সে। চোখ বন্ধ করে ফারিনের কথাগুলো এড়িয়ে যাচ্ছে। গায়ে কি গন্ডের চামড়া লাগিয়েছেন? কথা শুনছেন না কেন? বাধ্য নই, বকবক করে একটা গান ধরো, শুনে আমি ঘুমাই। সরস কণ্ঠে শোধালো। এবার ফারিন বিক্ষিপ্তভাবে রেগে গেল। মেশকাতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, এক্ষুনি নিচে নামেন, নয়তো। আমার গায়ে আর একবার হাত দিলে আমিও দিতে বাধ্য হব তোমার গায়ে হাত। কোথায় দিব সেটা আপাতত বলতে পারছি না। কাঠিন্য স্বরে কথাগুলো চুলো মেশকাত। ফারিন কিছুটা দমে গেল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে কোলবালিশ মাঝখানে রেখে লাইট অন রেখেই শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। মেশকাত পরিশেষে ফারিনকে দমাতে পেরেছে ভেবে মৃদু হাসল। সকাল সকাল খুলনার উদ্দেশ্যে রওনা হলো রাহা। বাসে উঠে বসল। কিছুক্ষণ বাদে তার পাশে একজন ছেলে এসে বসল। রাহা অস্বস্তি অনুভব করলেও পর মুহূর্তে আবার মুখ ঘুরিয়ে নিল বাহিরের দিকে।
তার পাশাপাশি যে কোনো মেয়ে বসবে না এটা সে জানতো। হঠাৎ তার নাম সহ কিছু কথা ভেসে এলো পাশের সিটে বসা ছেলেটির মুখ থেকে। সে বলছে, 5 বছর পর দেখা, নিজের হাজবেন্ডকে চিনতে পারোনি রাহা? সজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ততক্ষণে রায়ান অপর সিটের সাথে হাত ঠেস দিয়ে ধরে কৃত্রিম হেসে তাকিয়েছিল তার পানে। রাহা রায়ানকে দেখে বক্ষে যেন মোচড় দিয়ে উঠল। ভয়ে একদম কর্ণাকে পিঠ ঘষিয়ে বসে আহত নজরে তাকালো। হতভম্ব সে, ভীতিকর চোখ মুখ তার। রাহার আদল দেখে রায়ান বেশ বিনোদন পাচ্ছে মনে মনে। বসে বাসে এখনো তেমন যাত্রী ওঠেনি। সামনে হাতে গোনা কয়েকজন থাকলেও তারা ঘুমাতে ব্যস্ত। চিৎকার চেঁচামেচি করবে তারও কোনো ওয়ে নেই আপাতত। একে অপরের পানে সেভাবে তাকিয়ে আছে যেন শুভ দৃষ্টি চলছে। রাহা কম্পিত গলায় শোধালো, আপনি এখানে কেন? তোমার টানে মন ছুটে এসেছে। ব্যঙ্গ করে বলল সে। আমি নামবো। আমি সাহায্য করছি। বলে একটি রুমাল রাহার মুখশ্রীর পানে চেপে ধরল। রাহা হাত সরানোর চেষ্টা চালিয়ে এই মুহূর্তেই অচেতন হয়ে গেল। রায়ান রুমাল পকেটে পুরে রাহাকে ধরে পাজা করে তুলল। বাস থেকে নামতেই রায়ানের একজন লোক রাহার ব্যাগগুলো নিয়ে নামতে শুরু করলো। রাহাকে নিজের প্রাইভেট কারে উঠিয়ে শুইয়ে দিল। পাশে বসে সেই লোকটিকে নির্দেশ দিল গাড়ি চালাতে। নির্দেশ অনুযায়ী গাড়ি ছুটিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তাদেরকে কয়েকজন লোক এমন অবস্থায় দেখলেও তারা কিছু বলার সাহস দেখালো না, স্বেচ্ছায় যেতে দিল। ঘুম থেকে লাফিয়ে জেগে উঠল রাহা। রায়ানকে নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে সে। বাহিরে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে কানে। গলায় কপালে বিন্দু বিন্দু ঘাম। এত শীত বাহিরে তবুও সে ঘামছে। রায়ানের প্রলেপ তার জীবনে কি ফের পড়তে চলেছে? নিজেকেই নিজে প্রশ্ন করে। পাশে ফিরে তন্নির ঘুমন্ত মুখের পানি চেয়ে লাইট জ্বালিয়ে নিচে নামলো। ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে নিল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হোটেল ছাড়ো। তন্নির ঘুম ভাঙার পর রাহাকে পাশে দেখতে না পেয়ে উঠে বসল। ফোন হাতে নিয়ে রাহার টেক্সট পেয়ে বুঝতে পারল খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুটা হতাশ হলো। এসেছিল তো খুশি মনে, পরিশেষে এমনটা না হলেও পারত। কেন যে জীবনের মোড় কঠিনভাবে মনে। সকালে বুকের ওপর কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় মেশকাত। পিট পিট করে চোখ খুলে হালকাভাবে কম্বল উঁচু করে তুলে দেখে ফারিনের মাথা এবং হাত তার বক্ষের ওপর। খুব যত্ন সহকারে তাকে আগলে ধরে ঘুমাচ্ছে। আজও চুলগুলো খোলা। মেশকাত মাথা তুলে কোলবালিশ খুঁজছে একদম পায়ের কাছে দেখতে পেল। নিশ্চিত এটা এই মেয়েটার কাজ। রাতে ঝগড়া করেছে, এখন জড়িয়ে ধরে ঘুমাচ্ছে অবুঝের মতো। ধীরে ধীরে বালিশে মাথা রেখে কোলবালিশ মাঝখানে দিয়ে দিল, যাতে ঘুম থেকে উঠে তুলকালাম না করে বসে। খুলনায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় রাহার। একাকী রাহাকে আসতে দেখে খালামণি প্রশ্নের সম্মুখীন হতে হয়। রাহা তাকে সুন্দরভাবে সব বুঝিয়ে বলে এবং কি আড়ানের বিষয় ঘুরে বলতেই দ্বিধাবোধ অনুভব করল না। তিনি সব শুনলেন। রাশভারী গলায় শোধালো, সমস্যা কি ছিল? শুধু 1 বছরের ছোট, এ আর কি সমস্যা? কোনো কথাই বলতে চাচ্ছি না এই বিষয়ে খালামণি। আজ না হয় কাল বিয়ে তো করতে হবে। আরান যখন রাজি আছে, প্রেমের বিষয় বাদ দিয়ে বিয়ের প্রস্তাব দিলে আরও ভালো হয় বিষয়টি। রাহা কথা এড়িয়ে রুমে চলে গেল। এই প্রসঙ্গে কথা বলার আগ্রহ মোটেও নেই তার। রাহার এমন আচরণে তিনি হতাশ হলেন। মেয়েটার বিয়ের বিষয়ে এত বৃতৃষ্ণা কেন তার কাছে অজানা। 10টার দিকে তন্নি ফিরে আসে বাড়িতে। সাইদ তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে। রাহা ও তন্নি একে অপরের সাথে কথা বলে না তেমন। রাতের আহার সেরে ঘুমানোর প্রস্তুতি নেয় তারা। এদিকে সারাদিন সেই বাড়িতে দিন যাপন করে রাতে মিশকাতের সঙ্গে এ বাড়িতে ফিরতে হয় তাদের। মিশকাত কিছুটা অসহায় বোধ অনুভব করছে। সে কোনো প্রকার চায় না তাদের কলহ সমূহ বাড়ির সকলের কান অবধি পৌঁছায়। ডিভোর্সের ব্যাপারটা ভুলেও না যায় এই বিষয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে মিশকাত। তবে কতদিন? ফারিন আটঘাট বেঁধে তবেই মাঠে নেমেছে। রাতে ঘুমানোর সময় মিশকাতের উদ্দেশ্য করে বলল, কাল কোর্টে যাব, জানিয়ে রাখলাম। মিশকাত করুণ চোখে তাকালো। ছেলে হয়েও নিজেকে এই মুহূর্তে কেন জানি অসহায় নিরুপায় লাগছে। বিবাহিত বউ ডিভোর্সের কথা বলছে, তাকে মুখ বুজে শুনতে হচ্ছে। মিশকাত উঠে বসল বিছানায়। নিজেকে ধাতস্থ করে কোমল গলায় শোধালো,
এছাড়া আমায় অন্য কোনো শাস্তি দিতে পারো, মেনে নেব। শাস্তি? তাও আপনাদের মতো পুরুষদের? ফিরে তাকিয়ে তাচ্ছিল্য স্বরে বলল। মিশকাত এক ধ্যানে তাকিয়ে আছে। আদলে নেই তার রাগের আভাস। ফারিন তুচ্ছ তাচ্ছিল্য করে ফের বলল, আপনার বন্ধু কোথায়? তার অসহায়ত্ব ফেস দেখতে চাই আমি। যেদিন জোরপূর্বক বিয়ে করেছিল রাহাকে, একটিবার বাধা দেবার চেষ্টা করেননি কেন? আপনি চাইলেই নিষেধ করতে পারতেন। মজা নিয়েছেন, মুখ বন্ধ করে রেখেছেন আমারও। এখন আবার নতুন রাহার জীবনে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন আমার জন্য। খোঁজ নিয়ে দেখুন তো, অলরেডি ধ্বংস হয়েই গিয়েছে রাহা। অবশিষ্ট আর মেয়েটার জীবনই বা কি আছে? লাস্টেরটুকু বলে ফারিন মুখ সরিয়ে নিল ঘৃণায়। ঈষৎ অনুতপ্ত বোধ অনুভব হলো তার হৃদয়ে। ফারিনের কথাগুলো বারংবার মনে আউড়িয়ে মুখ সরিয়ে নিতেই ফের সে কঠিন স্বরে বলল, বিয়েটা আপনাদের কাছে ছেলেখেলা হলেও মেয়েদের কাছে বড় কিছু। আচ্ছা, একটা কথা বলুন তো, রাহা কি কখনো নতুন জীবন শুরু করতে পারবে অন্য কারোর সাথে? কিভাবে করবে? একদিন না একদিন সত্যটা সবার সামনে এসে যাবে। তখন ওর কি হবে একটাবার ভাবুন তো। আপনারও তো বোন আছে, ভেবে দেখেছেন ওর সাথে যদি এমন হতো কিভাবে মেনে নিতেন ভাই হয়ে? অথচ রাহার ভাই হয়তো এখন অবধি জানেই না তার বোন জোরপূর্বক বিবাহের শিকার হয়েছে। সম্পূর্ণ কথন শেষ হতেই ফারিনের গলা কান্নায় ধরে আসে। নিজেকে ধাতস্থ করে সে। আয়নায় তাকিয়ে চুল আঁচড়াতে আরম্ভ করে। মেশকাতের দৃষ্টি নিচু এবং অনুতাপের আভাস তাতে। এত বছর পর সে রাহার সাথে করা অন্যায় অনুভব করছে। সরস মুখ তুলে ভেজা কণ্ঠে শোধালো, রাহার সাথে তোমার যোগাযোগ নেই? না। কড়া গলায় ছোট্ট করে উত্তর দিল। মেশকাত ফোন নিয়ে রুম ত্যাগ করল। পেছনে এক পলক ফিরে ফারিন বড় শ্বাস ফেলে বিছানায় শুতে যায়। রাহার জন্য হৃদয় তার কাছে। বিনা কারণে তার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে চিরতরে। আদৌ রাহার মুখোমুখি হতে পারবে কিনা কখনো জানা নেই তার। সকালেই ছুটি বাতিল করে কাজে ফিরে রাহা। আবার ব্যস্ত হয়ে পড়ে কর্মজীবনে। তবে কাজের ফাঁকে বারে বারে তার ডান হাতের পানে নজর ফেলছে। তাকে মনে করিয়ে দিচ্ছে আরানের কথা। ছেলেটাকে চড় দেবার অনুতপ্ত মনে মনে তাকে যন্ত্রণা দিচ্ছে। শুধুই ভালোবাসা প্রকাশ করেছিল, এতটুকুই দোষ ছিল তার। নিজেকে বহুবার প্রশ্ন করে হাঁপিয়ে উঠছে সে। আরানের প্রতি তার কোনো প্রকার অনুভূতি নেই, তবে হৃদয়ের এক কোণায় সুপ্ত ভালো লাগা ঠিকই রয়েছে। সেটা ভালোবাসার রূপ দেওয়ার মতো নয়, কেবল ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধতা। হঠাৎ একজন পিয়ন আসে, তবে তার ভাবনার ব্যাঘাত ঘটে। তাকে ইমিডিয়েটলি ম্যানেজারের চেম্বারে ডাকা হয়েছে। পিয়ন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে সেও বেরিয়ে এলো। 2 মিনিটের পথ অতিক্রম করেই ম্যানেজারের কেবিন। ভেতরে ম্যানেজার ব্যতীত আরেকজন পুরুষের কণ্ঠের স্বর কানে ভেসে আসছে। কেমন পরিচিত স্বর। পাত্তা না দিয়ে নক করে ভেতরে প্রবেশ করল রাহা। ম্যানেজারের অপোজিট পাশে অচেনা পুরুষ বসা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসার ফলে মুখশ্রী দেখার উপায় নেই। তেমন আগ্রহ দেখালো না সে। জি, আমায় ডেকেছেন স্যার? শান্তভাবে জানতে চাইল রাহা। ম্যানেজার হাবিব হেলান ছেড়ে টেবিলে হাত রেখে মুচকি হেসে বলেন, হ্যাঁ বসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই একজন নতুন মানুষের সাথে। রাহা কৃত্রিম হাসি প্রদান করে সোজা হয়ে বসল। তার পাশে অচেনা লোকটি বসেছে, এজন্য কিছুটা বিব্রত বোধ অনুভব করে রাহা। তবুও ভদ্রতার খাতিরে বসতে হয় তাকে। ম্যানেজার হাত উঁচু করে রাহার দিকে তাক করে পরিচয় দিল, আমাদের অ্যাডামজি টেক্সটাইল কোম্পানির অ্যাকাউন্টস বিভাগের প্রধান কর্মকর্ত্রী রাহামণি। আর ইনি রেড সিক্রেট টেক্সটাইল কোম্পানির মালিকের দ্বিতীয় পুত্র আরান শেখ আর নতুন এমডি। আমাদের কোম্পানি ঘুরে দেখতে এসেছেন তিনি। রাহা ঘুরে তাকিয়ে আরানকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হতবাক সে খুলনার বৃহত্তম কোম্পানির মালিকের দ্বিতীয় ছেলে শুনে। আরান কাঠিন্য আদরে রাহাকে হাই জানালো। রাহা মুখ চোখ স্বাভাবিক করে মৃদু স্বরে অপরিচিতের ভান ধরে বলল, হ্যালো। আরান তাকে তার যোগ্যতা দেখানোর জন্যই হয়তো এখানে উপস্থিত হয়েছে। সে তো কখনো তাকে ছোট দেখে চোখে দেখেনি। না সে তার পরিচয় জানতে চেয়েছে। ভাড়াটি হিসেবে চেনা জানা ছিল, পরিচয়ও তেমন জানা ছিল না।
তাহলে কি পরিচয় গোপন করে ভাড়া থাকতো? এর মূল রহস্য কি ছিল? রাহাকে এত ভাবতে দেখে ম্যানেজার ফের তার উদ্দেশ্য বলল, রেড সিক্রেট টেক্সটাইল কোম্পানির একটি প্রতিষ্ঠিত এবং পরিচিত টেক্সটাইল মিল। তাদের মিল বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সাধারণত গার্মেন্টস আর ফ্যাব্রিক উৎপাদন করে এবং বিশ্বব্যাপী রপ্তানির জন্য পণ্য সরবরাহ করে, ঠিক আমাদের মিলের মতো। তবে অন্যান্য টেক্সটাইল কোম্পানির মতো বাজারে পরিবর্তনশীল চাহিদা এবং প্রতিযোগিতায় মুখোমুখি। উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবন আর উন্নত করতে কাজ করে থাকে। আমাদের মিল থেকেও এগিয়ে কয়েক ধাপ।